বন্ড লাইসেন্সধারীদের জন্য পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্ত। দামি পোশাক রপ্তানি বাড়ার আশা ব্যবসায়ীদের, সুযোগের অপব্যবহার ঠেকানোর পরামর্শ। অর্থ ছাড়ের পরও চলতি বছর হচ্ছে না বে টার্মিনাল নির্মাণ। জুনের মধ্যে অবকাঠামো স্থাপন শুরুর আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ৮ মাস চলবে এ প্রকল্পের ফাইল ওয়ার্ক। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন, প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোর লক্ষ্য। টানা ছুটিতে ভিড় বেড়েছে পর্যটন শহর কক্সবাজারে, সমুদ্র বিলাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সরগরম রাঙামাটির সব বিনোদন কেন্দ্র, জমজমাট ব্যবসা বাণিজ্য। এবং দালালের খপ্পরে মালদ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন ৮,০০০-এর বেশি অভিবাসী। কালো তালিকাভুক্তির বেশিরভাগই বাংলাদেশি। প্রতিশ্রুত কাজ না পেলে হাইকমিশনে যোগাযোগের আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে কমছে ভোগান্তি দুর্নীতি। এতে উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএমইএ ও বিকেএমইএর। তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগে যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজর বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এম.এস. আরেফিনের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ ২০০-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড ৮ সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম ৪ সংখ্যা একই, পরের ৪ সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে। সে মালের ভ্যালু $২,০০০ দিতে হচ্ছে আরও এডিশনাল ২-৩ লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসেসারি যে প্যারেশানি, যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। গেল ৯ সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম ৪ সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে। আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ ২ দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে। ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন, সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করে, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় ৫,০০০ গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এম.এস. আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাই। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম যে এইচএস কোড নিয়ে জটিলতাটি আসলে দীর্ঘদিন ধরেই ছিল। 2021, 22, 23 সালে এটি নিয়ে এনবিআর দফায় দফায় বিভিন্ন রপ্তানিকারকদের সাথে বৈঠক করেছে এবং এক ধরনের আলাপ সেখানে হয়েছে। এবারে সে এনবিআর কিছুটা ছাড় দিয়েছে যে এইচএস কোড অর্থাৎ হারমোনাইজড কোডটি সেটি না মিললেও একটা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে পণ্য 2 দিনের মধ্যে রপ্তানি করার জন্য জাহাজীকরণ করা যাবে। এতে কি জটিলতা কিছুটা কমলো কিনা? ডেফিনেটলি জটিলতা তো অবশ্যই কমবে এবং এটার জন্য অবশ্যই এনবিআর এর বর্তমান চেয়ারম্যান এবং তার সাথে যারা মেম্বার কাজ করছেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি যে এনবিআর এর এটা একটা খুব সাহসী সিদ্ধান্ত। অনেক দিন যাবতই আমরা কিন্তু এই কথাটা অনেক বহু বছর যাবত বলে আসছিলাম যে অন্তত প্রথম 4 ডিজিট মিললে মালটাকে খালাস দেওয়া যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
যে যেহেতু আমরা বন্ডের আওতায় মাল আনি, জি আমার কিন্তু যে কোনো এইচএস কোডে মাল আনলেই কিন্তু আমার ডিউটি ফ্রি। বিষয়টা যদি এরকম হয়, এরকম হতো যে আমি এই এইচএস কোডে ডিউটি বেশি, এটা ফাঁকি দেওয়ার জন্য আমি অন্য একটা এইচএস কোড ব্যবহার করছি, বিষয়টা যদি এরকম হতো তাহলে এটা পানিশেবল হতো। কিন্তু আমার তো তা না, আমি যেই এইচএস কোডে আনি না কেন আমার কিন্তু ডিউটি ফ্রি। তাহলে এইচএস কোডের এই সামান্য ভুলের কারণে এই যে কাস্টমসের কর্মকর্তারা মাসের পর মাস আমাদের এই পণ্যগুলি খালাস না দিয়ে আটকে রেখেছেন, তাতে রাষ্ট্রের কি কোনো উপকার হয়েছে? কখনো হয়নি, বরঞ্চ রাষ্ট্রের ক্ষতি হয়েছে। তাহলে এই এইচএস কোডের জটিলতার কারণে রাষ্ট্রের যারা ক্ষতি করলেন, একদিকে আমি ব্যবসায়ী হিসেবে তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এর পাশাপাশি কিন্তু রাষ্ট্র ক্ষতি হয়েছে, সুনামও ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, সুনাম ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতিটা কিভাবে হয়েছে? এই মাল পণ্যটা সময় মতো না আসার কারণে আমি যখন 1 মাস 1.5 মাস 2 মাস পরে আনার পরে বাইরের সাথে নেগোশিয়েট করতে হলো আমাকে, এই পণ্যের যা আমার রপ্তানি মূল্য ছিল তার হয় 50% ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট গেলে 60 to 70% চলে যায়। তাহলে এই যে একদিকে আমি ক্ষতিগ্রস্ত হইলাম, আরেকদিকে রাষ্ট্র কম বিদেশি মূল্য পেল, এটা রাষ্ট্রেরও ক্ষতি হলো। আলটিমেটলি এটা প্রেশারটা যাবে ব্যাংকের উপর, ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, দেশ, আমি নিজে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। তাহলে কাস্টমসের কর্মকর্তাদের এই স্বেচ্ছাচারিতার অবসানের কিছুটা হলো অন্তত লাগাম এখানে টেনে ধরেছে। এতদিন এটি কেন করেননি তারা? হ্যাঁ, এতদিন ধরে এই কাজটি কেন একদিন যাবৎ কেন করেনি? আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তো আমাদের কারো কথা শুনতেন না। আমরা কন্টিনিউয়াস বলে আসছি। ইভেন আপনারা যদি দেখেন 10 বছর আগেরও এই আমাদের যে লিখিত এনবিআর দিয়েছি সেখানেও কিন্তু এই কথাগুলি বলা ছিল। আচ্ছা, এখন এইচএস কোডের আরেকটা সিদ্ধান্ত কিন্তু এনবিআর দিয়েছে রিসেন্টলি, যে কেউ যদি, এটাও আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, যে তারা বলেছেন যে যাদের বন্ড লাইসেন্স নাই তারাও বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারবেন ব্যাংক গ্যারান্টির মাধ্যমে। এটাও একটা আমি মনে করি এনবিআর এর সাহসী সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত। এতে ব্যবসা বাণিজ্য বাড়বে, রপ্তানি বাড়বে দেশের, এই আনডাউটলি এটা অনেকটাই উপকার করবে। তবে যেটা আপনার ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা, এটা খুব বেশি মানুষ হয়তো সুবিধাটা নিতে পারবে না। কারণ হচ্ছে ইতিমধ্যে অনেকেই ব্যাংকের সাথে কথা বলেছে, আমি কথা বলেছি, ব্যাংক বলছে যে এই ধরনের ব্যাংক গ্যারান্টি নিতে হলে 100% মার্জিন দিয়ে এরপরে গ্যারান্টি নিতে হবে। তার মানে এইটা অনেকের পক্ষেই তখন এই 100% মার্জিন দিয়ে ব্যাংক গ্যারান্টি নেওয়া সম্ভব না। কেন ব্যাংক এটার 100% গ্যারান্টি চাচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। ব্যাংক তো আমার একটা এলসির বিপরীতে অথবা সেলস কন্ট্রাক্টের বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি করছে, তাহলে এটাও তো একই জিনিস, একই রকম। আমাকে তো তার ওই রপ্তানির বিপরীতে সে আমাকে একটা আমদানির সুযোগ দিচ্ছে একটা গ্যারান্টি দিয়ে। ওখানে যেমন আপনার একটা এলসিকে সে লিয়েন রেখে বা সেলস কন্ট্রাক্ট লিয়েন রেখে আমাকে ব্যাক টু ব্যাক করার সুযোগ দিচ্ছে, বা একটা ব্যাংক একটা দায় নিচ্ছে, সেখানে এটা সেম জিনিস। তো কেন ব্যাংক এখানে 100% মার্জিন চাচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় একটা নির্দেশনা দিতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে যেন এইভাবে মার্জিন চাওয়া না হয়। এখানে আমি একজন বিশেষজ্ঞের মতামত দেখলাম, যিনি বলছিলেন এটার যেন অপব্যবহারের সুযোগ না হয়। এই অপব্যবহারের সুযোগটা আসলে কিভাবে হতে পারে? এখানে আমি অপব্যবহারের যে কথাটা, যারা অপব্যবহার করে, আপনি এই সুযোগ দেন আর না দেন, তারা কিন্তু অপব্যবহার এখনো করতেছে। কিন্তু সমস্যাটা ওই জায়গায় না, সমস্যা হলো অপব্যবহারকারীদের একটা দৃষ্টান্ত এই বিগত 30-40 বছরে কি আপনারা দেখাইতে পারবেন? যারা বন্ডের আওতায় মাল এনে অপব্যবহার করেছে বা বিক্রি করে ফেলেছে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এনবিআর বা সরকার কখনো দিয়েছে? কখনো না, কখনো দৃষ্টান্ত নাই। কারণ এনবিআর বা কাস্টমসের লোকজন ওই যারা কাপড় এনে বিক্রি করে দেয় বা বন্ডের আওতায় মাল এনে বিক্রি করে দেয় তাদেরকে কখনো ধরে না। না ধরার কারণ হচ্ছে যারা অপব্যবহার করে তারা তো জানি তারা অপব্যবহার করার জন্য আনতেছে, তখন তারা সব জায়গায় রাস্তাঘাট সব পরিষ্কার করিয়ে আনে। তারা কোথাও সমস্যা থাকবে ওই জায়গা দিয়ে মাল আনে না। তো ফলে তাদেরকে কাস্টমসের লোকজন কখনো ধরে না, ধরে আননেসেসারি হয়রানি করে প্রকৃত ব্যবসায়ী যারা সামান্য কিছু ব্যত্যয় ঘটলেই তাদেরকে ধরে। আপনার এইচএস কোডের জটিলতা নিয়ে এখনো কিন্তু চিরং পোর্টে কিন্তু মাল আটকে আছে কিছু, আমার কাছে সর্বশেষ তথ্য। তারপরে আবার আপনার ওই দিন যেটা আমার একটা
একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে এটা, এবং এনবিআর চেয়ারম্যানও বলেছেন যে আমার ওই বক্তব্য ওনাদের চোখ খুলে দিয়েছে বলেই ওনারা পরবর্তীতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন 4 ডিজিটের মিল হলে মাল ছেড়ে দিতে। সেখানে দেখা গেছে যে এইচএস কোডের একটু মানে ভুল, মানে ওনাদের কাস্টমসের চিটং কাস্টমসের বক্তব্য হলো 5408 মালটা আনতে হবে, আর যিনি আনছেন ইনি 5407 এনেছেন। এই হলো পার্থক্য। তো 7 আনুক আর 8 আনুক ডিউটি ফ্রি, তাতে তার মালটা আটকে রাখার কোনো যুক্তি ছিল না। দীর্ঘদিন আটকে রাখলো এবং তাকে ফাইনালি গিয়া মিথ্যা ঘোষণা, তাকে বলা হলো এটা সে মিথ্যা ঘোষণা, মিথ্যা ঘোষণার অপরাধে তাকে 200% জরিমানা, তারপরে আবার IM4 ডিউটি দিয়ে মাল নেওয়ার নির্দেশনা দিলেন। এই যে জিনিসগুলি, এগুলি তো স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই না। তো এই জটিলতার মানে এখনো আমরা মনে করি যদি মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে এনবিআর বা সরকার যতই আইন করুক বা ফেসিলিটি দেয়, এই ফেসিলিটি কাজে আসবে না যদি ওই নির্ধারিত ওই পয়েন্টে যারা কাজ করেন তাদের মানসিকতার মধ্যে যদি পরিবর্তন না আসে। তাদের মানসিকতার পরিবর্তনের জন্য তো অনেক ধরনের স্টাফের পরিবর্তন করা হয়েছে, অনেককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই পরিবর্তনটা হচ্ছে না কেন? না, সরিয়ে দেওয়া হয়েছে সেটা ভিন্ন ইস্যু। সেইটার মধ্যে আপনি দেখেন, আমি যেই কেসটা নিয়ে বক্তব্য দিয়েছিলাম সেখানে ওই এআরওর চাহিদা মতো যদি টাকাটা শুরুতে দিয়ে দিত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল। এখনো যে কোনো কিছু সমস্যা যদি এআরওর চাহিদা মতো দিয়ে দেওয়া হয় তাহলে কোথাও কোনো সমস্যা হয় না। টাকা বলতে যে অতিরিক্ত অবৈধ টাকা? হ্যাঁ, অবৈধ টাকা। হ্যাঁ, সমস্যাটা তো ওই জায়গায়। এরপরও আমাদের লোকজন কিছু বকশিস হিসেবে কিছু টাকা পয়সা সবসময় কিন্তু দেয়, কিন্তু এরা যখন সীমা ছাড়িয়ে যায় তখনই কিন্তু গায়ে লাগে, তখন আর দিতে চায় না, তখনই ভেজালটা লেগে যায়। টাকাটা দিল না, তার মালটা কোনো না কোনো একটা অজুহাত দিয়া আটকে দিল। আটকে দেওয়ার পর দেখা গেল যে, যেমন আমি সর্বশেষ একটা ঘটনা, চিটাং কাস্টমার্সের একটা ঘটনা বলি আপনার। আমাদের রপ্তানিকারক 3 কন্টেনার মাল স্পেনে রপ্তানি করেছে একটা সেলস কন্ট্রাক্টের বিপরীতে। তার সাথে কন্ট্রাক্ট ছিল যে সে মালটা হ্যান্ডওভার করে শিপিং লাইনে হ্যান্ডওভার করলে বিল পাবে, বিলটা স্ক্যান করে তাকে পাঠাই দিলেই সে পেমেন্ট করে দিবে। এখন সে যখন স্ক্যান করে বিলটা পাঠাইলো, এদিকে মাল শিপিং লাইনে চলে গেল, শিপিং লাইন মাল অলরেডি ফিডার ভেসেলে সিঙ্গাপুরের পথে রওনা হয়ে গেছে। সে তখন বলতেছে বিলটা ব্যাংক টু ব্যাংক না পাঠিয়ে তার নামে এন্ডোর্স করে দেওয়ার জন্য, এবং সে 120 দিন পরে পেমেন্ট দিবে। তখন খোঁজ নিয়ে দেখা গেল সে একটা ফ্রড রপ্তানিকারক, সে বায়ার ফ্রড। হ্যাঁ, ফ্রড। তখন রপ্তানিকারক তাকে মালটা না দিয়ে সিঙ্গাপুর থেকে ফেরত আনবে। আনার পরে চিটং কাস্টম হাউসে মালটা গত 2 মাসের উপরে হয়ে গেছে, মালটা আটকে আছে। চিটং কাস্টম হাউস বলতেছে তাকে এটা ব্যাংক গ্যারান্টি দিয়ে মালটা নিতে হবে। তো আর আইনে বলা আছে, আমদানি রপ্তানি নীতি আদেশে বলা আছে, কাস্টমসের বিধানে আছে, যেহেতু তার বন্ড লাইসেন্স আছে তাকে বন্ডের আওতায় এই মালটা রিলিজ দিতে পারে 1 বছরের মধ্যে পণ্য রপ্তানির শর্তে, একদম ক্লিয়ার কিন্তু বলা আছে, কিন্তু তারা এটা দিচ্ছে না। অজুহাতটা কি? অজুহাতটা হলো তিনি যখন মালটা রপ্তানি করেছেন এটা কিন্তু 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করেছেন, কোনো বিদেশ থেকে আমদানি নেই। এখন উনি যখন রপ্তানি করেন তখন ওনার বন্ড লাইসেন্স ছিল না, বন্ড লাইসেন্সটা পেয়েছেন রপ্তানি চলে যাওয়ার 15 দিন পরে। আচ্ছা, এই অপরাধে তার বন্ডের আওতায় তার মালটা দিবে না, এটা কোনো যুক্তি হতে পারে না, এটা একটা অন্যায়। এবং এই অন্যায়টাও কিন্তু তার কি আগে বন্ড লাইসেন্স ছিল, পরে নবায়ন করেছেন, নতুন করে নিয়েছেন? বন্ড লাইসেন্স ছিল না তার। আচ্ছা, 15 দিন পরে তার বন্ড লাইসেন্সের জন্ম হয়েছে। এখন যেহেতু মাল আপনি আমলে নেবেন কখন, যখন আপনার পণ্য আসবে তখন আপনার পজিশন কি, সেই পজিশনের উপর আমল হবে। সে রপ্তানি করার সময় বন্ডের আওতায় বন্ড ছিল না, কিন্তু মালটা যখন ফেরত আসলো তখন তার বন্ড লাইসেন্স আছে। তাইলে আমদানি নীতি আদেশ এবং রপ্তানি নীতি আদেশ এবং কাস্টমসের নিয়ম অনুযায়ী তিনি বন্ডের আওতায় এই মালটা 1 বছরের পুনঃ রপ্তানির শর্তে দিয়ে দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না। 2 মাস যাবত মাল আটকে আছে। আমি গত বৃহস্পতিবার বন্ধের ঠিক আগের দিন আমি এনবিআর মেম্বার যিনি প্রশাসনের দায়িত্বে আছেন মুয়াজ্জেম সাহেব, ওনাকে আমি জানিয়েছি, দেখি উনি এখন কি করেন এটা। অনেক ধন্যবাদ আপনাকে হাতেম ভাই। আপনাকে আরেকটা যা সর্বশেষ প্রশ্ন করে বলতে চাই যে বর্তমানে আমদানি রপ্তানির যে অবস্থা তাতে আসলে বাংলাদেশ কোন জায়গায় আছে এবং বাংলাদেশের অবস্থান কি? বর্তমানে আমদানি রপ্তানির কার্যক্রমের যে পরিস্থিতি, আমি অনেকবার কথাটা বলেছি, আবারও কাস্টমস প্রসঙ্গে আসতে হয়। আপনি চট্টগ্রাম বন্দরে যত রকমের পণ্য আটকে আছে দীর্ঘদিন, আমরা অনেক সময় শুনি অনেক দিন যাবত মাল পণ্য আটকে আছে, এর অন্তত মিনিমাম 80% আপনি খোঁজ নিয়ে দেখবেন কাস্টমসের নানা কারণে এই মাল আটকে আছে। এই জায়গাগুলি যদি
সলিউশন না হয় তাহলে আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা হিসেবে কাস্টমসই থাকবে। বছরের পর বছর ধরে আমরা একই অভিযোগ কাস্টমসের বিপক্ষে, এনবিআর এর বিপক্ষে আমরা বলে যাচ্ছি, সমাধান continuous হচ্ছে বলে না কেন? যাচ্ছি। এবং আমি খুব দৃঢ়তার সাথে বলি, আমি যে অভিযোগগুলি দিচ্ছি অভিযোগগুলির উত্তর যদি কাস্টমসে বা এনবিআর এর কাছে থাকে, উত্তরগুলি আমাদেরকে দিলে আমরা খুব খুশি হব। যে আমি যে বক্তব্য দিচ্ছি এটা কি অন্যায় দিচ্ছি না সঠিক দিচ্ছি সেটাও ওনারা আমাকে বলুক, আমাদেরকে বুঝাই দাও। যদি অন্যায় কোনো বক্তব্য দিয়ে থাকি তাহলে আমি আর বক্তব্য দিব না, আর যদি সঠিক দিয়ে থাকি তাহলে এগুলির সমাধান আমরা চাই। অনেক ধন্যবাদ হাতেম ভাই আপনাকে। আমাদেরও প্রত্যাশা সরকার এবং কাস্টমস এবং এনবিআর যারা আছে তারা সবাই এই বিষয়গুলো এক ধরনের সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে বাংলাদেশের যে আমদানি রপ্তানির গতি সেটি বৃদ্ধি করবে এবং একই সাথে এই মুহূর্তে দেশে এক ধরনের বৈদেশিক পণ্য আমদানি করা মোটামুটি ওপেন করা হয়েছে, রপ্তানির ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো সমাধান হলে আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে আরো ভালো একটা রিসেন্টলি এনবিআর আরো দুইটা সিদ্ধান্ত দিয়েছে, এফওসি ফ্রি অফ কস্ট মাল আসার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত। এরকম অনেক সিদ্ধান্ত কিন্তু এনবিআর ভালো ভালো সিদ্ধান্ত অতীতও দিয়েছে। আজকে বাংলাদেশের রপ্তানি এই পর্যায়ে আসার পিছনে কিন্তু এনবিআর বা কাস্টমসের ভূমিকা আছে, কর্মকর্তাদেরই কিন্তু ভূমিকা। জি অনেক ধন্যবাদ হাতেম ভাই। আমাদের প্রত্যাশা থাকবে এনবিআর এবং কাস্টমস আমাদের ব্যবসায়ীদেরকে আরো সহযোগিতা করবে, বাংলাদেশ আমদানি রপ্তানির মধ্য দিয়ে তার যে অর্থনীতি সেটির গতি সচল রাখতে পারবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতিম। আমরা কথা বলছিলাম আমদানি রপ্তানি বাণিজ্য এবং এইচএস কোডের জটিলতা নিরসন বিষয় বিভিন্ন বিষয় নিয়ে। এবার বন্দর বাণিজ্যের খবর। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে টানা 6 দিন ছুটি শেষে আজ থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ভোমরা সিএনডিএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মুসা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএনডিএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের ভোমরা সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথ আলোচনায় গত 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত 5 দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ 6 দিন বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ভোমরা স্থল বন্দরের 6 দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ভোমরা বন্দর সহ বন্দর সংশ্লিষ্ট সকল বন্দর শ্রমিক, সিএনডিএফ ও কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে শারদীয় দুর্গাপূজার টানা 6 দিন ছুটি শেষে হিলি স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম। বিস্তারিত খবর জানাতে হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরে কার্যক্রম শুরু হয়েছে। এখানে যেহেতু টানা 6 দিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে আজকে সকাল থেকেই সিএনএফ এজেন্ট এবং কাস্টম কর্মকর্তা তারা ইতিমধ্যে ব্যবসা আমরা দেখেছি যে কাস্টমস অফিসে তারা তাদের বিলোপিনি দাখিল করতে দেখেছি, তারা বিলোপিনি দাখিল করছে। কাস্টম কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন পরীক্ষণ যে কাজগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা কাজ তারা শুরু করেছে। ইতিমধ্যে যে বন্দরের ভিতরে যে ট্রাকগুলো দেখছেন এই ট্রাকগুলো এখনো সারিবদ্ধভাবে এভাবে দাঁড়ি করা আছে। এখানে পণ্যবাহী ট্রাক থেকে পণ্য বিক্রি করবেন। তবে গত 2 দিন থেকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হবার কারণে কিন্তু বন্দরে যে পাইকারি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বিভিন্নভাবে তারা বন্দরে অপেক্ষা করছে। এখনো পণ্য কেনা বেচা এখনো শুরু হয়নি। শুরু হলে হয়তো এই জায়গাটি প্রায় জাঁকজমক বা পুরাটাই কিন্তু একটা প্রাণ চাঞ্চল্যতা কর্মযজ্ঞ সৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। তবে মাত্রই বৃষ্টি থেমে যাওয়ার কারণে মোটামুটি জায়গাটা এখনো লেবার শ্রমিক যারা আসছে তারা কিন্তু বন্দরে কিন্তু এখানে তারা বন্দরে আসছে, এখানে তারা হয়তো বিভিন্ন পণ্য দেখছে। তবে আমদানিকারকদের সাথে কথা বলেছি, আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যেহেতু বন্দরের ভিতরে পর্যাপ্ত তাদের চালের ট্রাকগুলো বন্দরে তারা প্রবেশ করা আছে, সেই চালগুলো তারা বিক্রি করতে হবে এবং বৃষ্টির কারণে যেন সমস্যা না হয়। আর তারা বেশ একটা বিপাকে পড়েছেন যে পর্যাপ্ত বন্দরে শেড না থাকার কারণেই কিন্তু তারা বেশ একটা বিপাকে পড়ছেন। তো ব্যবসায়ীরা বলছেন যে এখান থেকে তাদের যে পণ্যবাহী যে চাল বোঝার ট্রাকগুলো আছে তাদেরকে ট্রাক থেকে বিক্রি করার কারণেই কিন্তু হয়তো বৃষ্টি থামার কারণে তাদেরকে কিছু সমস্যা পড়তে হচ্ছে তারা জানিয়েছেন। তাছাড়া কিন্তু বন্দরে পর্যাপ্ত কিন্তু পাইকারি ব্যবসায়ীরা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, তারাও বলছেন যে আজকে পর্যাপ্ত চাল বেচা কেনা হবে, আমদানিও পর্যাপ্ত হবে তারা জানিয়েছেন। হিলি স্থল বন্দরের ব্যবসা বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থল বন্দর থেকে।
ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক। এরপরই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এসেছেন তার দীর্ঘ জীবনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ নানান শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তার যে অনুরাগীরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন এবং দীর্ঘদিনের যে সহকর্মী সহযাত্রী আছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন একে একে। আমরা দেখেছি ঠিক 11টায় তার যেই মরদেহবাহী ফ্রিজিং ভ্যান সেটি এখানে নিয়ে আসা হয়েছে এবং তার পর থেকেই আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এখনো পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছে। এবং আমরা দেখেছি যে আহমদ রফিকের এখানকার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আসলে বলছিলেন যে এই যে 96 বছরের যেই বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনে তিনি যেই অবদান রেখে গেছেন, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তারা এখানে এসেছেন এবং তাকে শেষ যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তারা জানাতে এসেছেন। এবং একই সঙ্গে তারা বলছেন তার যেই অবদান, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপর যেই বাংলাদেশের সাহিত্যে যেই অবদান রেখেছেন, সেই অবদানের কথা আসলে তারা স্বীকার করছেন এবং তারা বলছেন যে এই অবদান তারা মনে রেখেই আগামীর যে পথ চলা সেটি চলবেন। এবং আমি জানি যে এখানে শ্রদ্ধা নিবেদনের পরেই তার যেই মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ। সেখানেই তিনি তার মরণোত্তর যে দেহদান শিক্ষার্থীদের গবেষণার জন্য সেটি তিনি আগেই করে গিয়েছিলেন। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহমদ রফিকের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।
পূজার ছুটির শেষ দিনেও পর্যটকের সরব উপস্থিতি ছিল রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলতে প্রকৃতির কোলে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এতে প্রাণ ফিরেছে রাঙামাটির অর্থনীতিতে। পলওয়েল পার্ক সহ জেলার সকল দর্শনীয় স্থানে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের ভ্রমণপ্রেমীরা। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির রূপে মুগ্ধ পর্যটকরা জানান বারবারই আসতে চান পাহাড় নদীর এই শহরে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বলছেন ভালো যাচ্ছে তাদের ব্যবসা। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি আমার থেকে অসাধারণ লাগছে। আমি এর আগেও আসছি। পাহাড় দেখে আমাদের অনেক ভালো লাগছে। রাঙ্গামাটি সবকিছু দেখে ভালো লাগলো, খুব আনন্দ করলাম, কিন্তু একটা মনে কষ্ট রইল, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজটা পানির নিচে, সেটা দেখতে পেলাম না। সকল সংখ্যা কাটিয়ে রাঙামাটির সকল হোটেল মোটেল রিসোর্ট আশানুরূপ সকলেই ব্যবসায় টার্গেট পূরণ করতে পেরেছে। পর্যটকরা বিভিন্ন স্পটে ঘুরে তারা নির্বিঘ্নে আবার তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের টহল টিমগুলা বিভিন্ন স্পটে অবস্থান করতেছে। টানা কয়েকদিনের ছুটিতে ভিড় রয়েছে পর্যটন শহর কক্সবাজারে। উত্তাল সমুদ্র বিলাসে বেঁধেছেন পর্যটকরা। জমজমাট হয়ে উঠেছে পর্যটন ব্যবসাও। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, টানা ছুটির আজকে শেষ দিন। এই শেষ দিনেও আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। টানা 4 দিনে কমপক্ষে 5 লাখের বেশি পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে সমাগম হয়েছে, এমনটাই বলছে পর্যটন সংশ্লিষ্টরা। আর বিপুল সংখ্যক পর্যটক যে আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারে যে চাঙ্গা ব্যবসা সেটি আসলে বলা চলে। আমরা এখনো পর্যন্ত দেখছি সমুদ্র সৈকতের যে ব্যবসায়ী বা হকার রয়েছে, শামুকজনক থেকে শুরু করে ফটোগ্রাফার, সব জায়গায় কিন্তু যারা এখানকার পর্যটকরা এসেছেন তাদেরকে বিনোদন দিয়ে বা তাদের ছবি তুলে বা ঘোড়ার পিঠে চড়িয়ে যে আয়, সে আয় তারা করছে। তার পাশাপাশি 5 শতাধিক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে 5 শতাধিক, সেখানেও কিন্তু জমজমাট পর্যটকের, যার কারণে কিন্তু কক্সবাজারে প্রতিদিন কয়েকশো কোটি টাকার ব্যবসা হচ্ছে তেমনটাই জানিয়েছে পর্যটন ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ। আমরা আজকেও দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক যেহেতু সমুদ্র সৈকতে রয়েছে, তারা সমুদ্রের যে নোনা জল, সে নোনা জলে সমুদ্রে স্নান করছে। আবার অনেকে যেহেতু সাগর কিছুটা উত্তাল রয়েছে, এই উত্তাল কারণে কিন্তু মানুষজন, আমরা বালিয়াড়িতে লক্ষ্য করছি পরিবার পরিজন বা শিশুদের নিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুচরে খেলছে। পাশাপাশি এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে ঘিরে কিন্তু লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং কক্সবাজার জেলা প্রশাসন সবাই একযোগে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত গত 4 দিনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এবং প্রতিদিনই আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়ায়েদ সম্মেলনে কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর। কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকরগুজারি তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি।
সরাসরি যুক্ত ছিলাম মগবাজার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নীরবতা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি ডে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। এই সময় ভিজিএফ এর সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নিষেধাজ্ঞার প্রথম দিনের খবর জানাতে ভোলার মেঘনার তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, সুরক্ষায় সরকারের দেয়া নিষেধাজ্ঞার আজকে প্রথম দিন, 22 দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে আমরা আজকে যে চিত্রটি সকাল থেকে দেখতে পাচ্ছি যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী অনেকটা জাল জেলে শূন্য অবস্থায় রয়েছে। আমরা এখন ভোলা সদরের ধনিয়ার মেঘনার পাড়ে রয়েছি। আমরা যদি একটু নদীর দৃশ্য দেখাই তাহলে দেখা যাবে যে এই সময়টা জোয়ার আসতেছে। এই সময়টা অন্যদিন জাল জেলে সরগম থাকার কথা ছিল এই মেঘনা নদীর বুক, কিন্তু আজকে একেবারেই ফাঁকা। কোনো যতদূর আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি সীমানার মধ্যে কোনো জাল জেলে নৌকা ট্রলার কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ফাঁকা রয়েছে। আর অভিযান সম্পর্কে যদি বলি যে আজকে সকাল থেকে আমরা তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মৎস্য বিভাগকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে দেখি নাই। কিছুক্ষণ আগে আমি এখন যেখানে রয়েছি এখান থেকেই সদর উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি টিম মেঘনা নদীতে অভিযান শুরু করেছে। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা প্রায় 1000 মিটার জাল তারা জব্দ করেছে, কিন্তু কোনো ট্রলার অথবা যারা জাল ফেলেছে সে জেলেদেরকে তারা আটক করতে পারেনি। আমরা বিভিন্ন ঘাট এবং যে আড়ত মালিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে গতকাল মধ্যরাতের পরে আর মেঘনা তেঁতুলিয়া নদীতে কেউ কিন্তু আসলে নদীতে নামেনি। এই কারণে আজকের সকাল থেকে এখন পর্যন্ত মেঘনা নদী অনেকটা ফাঁকা রয়েছে। জেলেরা অনেকেই জাল নৌকা তুলে বাড়িতে চলে গেছেন। আজকে আর নামার তেমন সম্ভাবনা নাই, এমনটাই জেলেরা এবং মৎস্য আরোদেরা জানিয়েছে। তবে যে জেলা মৎস্য এবং উপজেলা মৎস্য অফিস এই অভিযান আরও জোরদার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোলার মেঘনার পাড় থেকে নিষেধাজ্ঞার প্রথম দিনের এখন পর্যন্ত এইটুকুই ছিল আমার কাছে খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলার মেঘনার তীর থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সময়ের বাণিজ্য। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কার টয়লেটস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হলো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসর। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ঢাকার প্রথম পর্বের অডিশন ও সিলেকশন রাউন্ড। এদিন বিচারকরা 4 জন শিল্পীকে নির্বাচন করে ম্যাজিক কার্ড প্রদান করেন। সারা দেশে থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন ঢাকায় মেগা সিলেকশন রাউন্ডে। লোকসঙ্গীতের এই আসরে এবার মোট 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে যশোর অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডার আঞ্চলিক বাছাই পর্ব। শুক্রবার যশোর MSTP মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা জুনিয়র স্কুল গ্রুপ, মিডল স্কুল গ্রুপ এবং সিনিয়র গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতিটি গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি সহ মোট 6টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা তাদের প্রতিভা তুলে ধরেন। যশোর আঞ্চলিক পর্বে 3 গ্রুপ থেকে মোট 45 জনকে বাছাই করা হয়েছে।
বিশ্ববাজারে চিনির দাম কমে 2021 সালের পর নেমেছে সর্বনিম্নে। আগস্টের তুলনায় গেল সেপ্টেম্বরে কমেছে গম, ভুট্টা, চাল সহ দানাদার খাদ্যপণ্যের দামও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। গেল মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমতির খবর দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সংস্থাটির মাসিক প্রতিবেদন বলছে, গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম কমেছে 0.9 পয়েন্ট। যদিও এক বছর আগের তুলনায় মোটের ওপর খাদ্যপণ্যের দাম বেড়েছে 3.4%। FAOর প্রতিবেদন, সরবরাহ বাড়ায় চিনির দাম কমে 2021 সালের পর নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে চিনির মূল্য কমেছে 4.1%। আগস্টের তুলনায় গেল মাসে দানাদার খাদ্যপণ্যের দাম কমেছে 0.6%। এর মধ্যে বৈশ্বিক চাহিদা কমার কারণে গমের দাম 3 মাস ধরে নিম্নমুখী। আর্জেন্টিনা রপ্তানি কর সাময়িকভাবে স্থগিত করায় ভুট্টার দামও কমেছে। আবার ফিলিপাইন ও আফ্রিকার ক্রেতাদের ক্রয়াদেশ কমায় চালের মূল্যসূচকও গত মাসে হ্রাস পেয়েছে। এদিকে দুগ্ধজাত পণ্যের মূল্য গত 2 মাস ধরে কমছে। মাখনের দাম কমার কারণেই এর মূল্য হ্রাস হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অন্তরা সেন, সময় সংবাদ। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহযোগী ভূমিকা রাখার জন্য পুরস্কার পেলেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি সানভীর রুপল। সিডনিতে আয়োজিত বিজনেস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল ও ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র রেচেল হিরাকা। এ সময় ফেডারেল এমপি, নিউ সাউথ ওয়েলসের কয়েকজন সরকারি ও বিরোধী দলীয় মন্ত্রী এমপি, স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশে অস্ট্রেলিয়ার দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া বাংলাদেশের বাণিজ্যের বিভিন্ন দিক সমাজ টেলিভিশনে তুলে ধরেন সানভীর রুপল। এছাড়া দুই দেশের বাণিজ্য পর্যবেক্ষণ নিয়ে নিবন্ধ লেখেন তিনি। মালদ্বীপ সরকারের সাম্প্রতিক অভিযানে কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরতে হয়েছে 8,000-এর বেশি অভিবাসীকে, যাদের বড় অংশই বাংলাদেশি। ফেরত পাঠানো এই প্রবাসীরা আর কোনোভাবেই নতুন ভিসায় মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। নতুন কর্মসংস্থানের আশায় প্রতিনিয়ত মালদ্বীপে যাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। দালালদের কাছে 4 থেকে 5 লাখ টাকা গুনে তারা আসছেন ব্যক্তিগত বা কথিত ফ্রি ভিসা নিয়ে। এসব ভিসার বৈধতা সাধারণত কয়েক মাসের বেশি স্থায়ী হয় না। পরে বসবাসের অনুমতি বাতিল করে একই ভিসায় নতুন কর্মী নিয়োগ দেয় কিছু অসাধু প্রতিষ্ঠান। সাম্প্রতিক অভিযানে মালদ্বীপ সরকার এমন ভিসাদারি পুরনো ও নতুন মিলে 8,609 জনকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠিয়েছে। আটক আরও অনেকে ফিরতি ফ্লাইটের অপেক্ষায় আছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। স্থানীয় গণমাধ্যম জানায়, শুধু গত মাসেই মালদ্বীপ সরকার 11,000-এরও বেশি ওয়ার্ক ভিসা ইস্যু করেছে, যার বড় অংশ ছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু দালাল চক্রের প্ররোচনায় অনেকেই ফ্রি ভিসা নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়ে কাজ না পেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে বৈধ ভিসাধারীরাও শেষ পর্যন্ত অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে দালালরা আর কাউকে ফ্রি ভিসায় মালদ্বীপে পাঠাতে না পারে। বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে চান তো তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি যদি মালদ্বীপে আসেন অবশ্যই কোম্পানি ভিসা আসবেন, কেউ ফ্রি ভিসা আসবেন না। বাংলাদেশ সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে, যেন প্রত্যেকটা মানুষ দেশের বাইরে যখন যায় তাদের যেন প্রত্যেকটা ভিসা যাচাই বাছাই করে, মালিকানা সবকিছু ঠিকঠাক করে, যেন বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করে। যেসব প্রবাসী নিয়োগকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি বা সমস্যায় আছেন, তাদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে ওয়ার্ক ভিসায় আসবেন বা আসছেন, তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, তারা যেন অবশ্যই যখন আপনারা ভিসার বিষয়ে কাজ করবেন, আপনি কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ধরনের কাজ, সেটির বিষয়ে নিশ্চিত হবেন। আপনি যদি এটি নিশ্চিত হতে না পারেন, আপনারা এখানে যারা পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন, না হলে হাই কমিশনের মাধ্যমে খোঁজখবর নেবেন। সরকারি ঘোষণার ফলে এখন মালদ্বীপে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক ভিসা ও বৈধ প্রক্রিয়া ছাড়া দেশটিতে প্রবেশ করলে বিপর্যয় অনিবার্য। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্ত। দামি পোশাক রপ্তানি বাড়ার আশা ব্যবসায়ীদের, সুযোগের অপব্যবহার ঠেকানোর পরামর্শ। অর্থসারের পরও চলতি বছর হচ্ছে না বে টার্মিনাল নির্মাণ। জুনের মধ্যে অবকাঠামো স্থাপন শুরুর আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। 8 মাস চলবে প্রকল্পের ফাইল ওয়ার্ক।
এবং ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। এই ছিল সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিফ। ধন্যবাদ জাফর। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।